সেই কবে থেকে বলছি পরী দেখবো পরী দেখবো, কিন্তু আমার সামনে কোনো পরীর নাগালি তো পাচ্ছি না। পরী কোথায়? কোথায় গেলে আমি পরী দেখতে পাবো? এভাবেই পল্লবী সবসময় পরী খুঁজতো। বাবা মাকে হারানোর পর থেকেই পল্লবী তাদের পুরনো বাড়িতে থাকতে শুরু করে। এই যে পল্লবী, ওই বিড়বিড় করতে করতে কোথায় যাচ্ছিস? এদিকে একটু আয় তো দেখি। এই বাক্সটা আমার মাথায় একটু তুলে দে তো। আমি কিছুতেই যে এই বাক্সটা মাথায় তুলতে পারছি না। আমি এক্ষুনি তুলে দিচ্ছি, কিন্তু কাকু তুমি কি বলতে পারো পরীরা কোথায় থাকে? আমি কোথায় গেলে পরীদের দেখা পাবো? বলো না কাকু, তুমি তো জ্যোতিষী, তুমি নিশ্চয়ই পরীদের দেখতে পারো। বুঝেছি, এই মেয়ের মাথায় আবার পরী দেখার ভূত চেপেছে। যাই হোক, ওকে একটু ফাঁদে এখন ফেলা যাবে। তুই পরী দেখবি রে মা? এই কথাটা যদি তুই আগে বলতি তাহলে তো তোকে আর এতদিন অপেক্ষা করতে হতো না। হা 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 হা। সত্যি বলছো কাকু? তুমি আমাকে পরী দেখাতে পারবে? এই কথাটা তো আগে বলবে, তাই না কাকু? আরে পাগল মেয়ে, পরী দেখা কি এতই সহজ নাকি? পরী দেখতে হলে তো আগে কিছু শাস্ত্র মেনে যজ্ঞ করতে হবে। আচ্ছা শোন মা, তুই এক ঝুড়ি ফুল, 5 লিটার দুধ আর এবং 2000 টাকা নিয়ে তুই আমার বাড়িতে চলে আসিস। আমি সব শাস্ত্র মেনে যজ্ঞ করব। তখনই পরীরা আসলে তুই পরীদের দেখতে পাবি। ও আচ্ছা, এত কিছু জোগাড় করা তো অনেক কঠিন। তবে পরী দেখার জন্য হলেও আমি এই সবকিছু জোগাড় করব। আমার যে পরী দেখার ভীষণ শখ। এ কথা বলেই পল্লবী বাক্সটি তার মাথায় তুলে দেয়। এই পল্লবী তো খুবই বোকা। পরী দেখবে? যাক, ভালোই হলো। আমি আমি ফ্রিতে দুধ, টাকা, ফুল সবই পেয়ে যাব। এসব কথা চিন্তা করে নরেশ ভীষণ খুশি হয়। আর এইদিকে পল্লবী বেশি বেশি করে কাজ করতে শুরু করে। বাহ বাহ পল্লবী, তুই তো আগের থেকে ভালো কাজ করছিস। আগে তো এক ঝুড়ি ফলও আনতে পারতি না, এখন একাই 3 ঝুড়ি ফল আনছিস। আমার তো মনে হচ্ছে তোর ফল দিয়েই আমার দোকান চলে যাবে। আসলে দাদা, আমার কিছু টাকার ভীষণ দরকার, তাই তো দুদিন থেকে সারাদিন জঙ্গলেই পড়ে থাকছি। বলছি কি দাদা, তুমি আমাকে 3000 টাকা দিতে পারবে? আমি ফল দিয়েই তোমার সব টাকা শোধ করে দিব। তোর কাজের যে গতি হয়েছে তাতে 3,000 কেন, 13 লাখ টাকা দিতেও আমার কোনো সমস্যা নেই। এই নে টাকা। আর শোন, এখন থেকে এভাবেই বেশি বেশি কাজ করবি। পল্লবী টাকা নিয়ে সেখান থেকে চলে যায়। আর নরেশের কথা মতো ফুল, দুধ এবং টাকা নিয়ে নরেশের বাড়িতে যায়। এই যে কাকু, তুমি আমাকে যেভাবে বলেছিলে আমি তো সেভাবেই কাজ করছি। এখন তুমি আমাকে পরী দেখাও দেখি। আরে বাবা, কেবল তো তুই যজ্ঞের জিনিসপাতি নিয়ে আসলি, এখন আমাকে যজ্ঞ করতে হবে, আহ্বান জানাতে হবে। শোন, তুই সন্ধ্যার সময় পূবের জঙ্গলে যাস, ওখানে পরীরা এসে তোর সাথে দেখা করবে। সত্যি বলছো কাকু? ঠিক আছে, তুমি যজ্ঞ শুরু করো, আমি পূবের জঙ্গলে যাচ্ছি তাহলে। পল্লবী চলে যাওয়ার পরে নরেশ বলতে থাকে, হ্যাঁ হ্যাঁ, যা যা, পূবের জঙ্গলে গিয়ে শাকচুন্নিদের খাবার হ। ওই পূবের জঙ্গল তো শাকচুন্নিতে ভরা, ওইখানে গেলে তো আর জীবন নিয়ে ফিরতে পারবি না। আর পল্লবী পূবের জঙ্গলের দিকে যেতেই থাকে এবং সেখানেই পরীদের জন্য অপেক্ষা করতে থাকে। কি কাণ্ড! সে কখন থেকে এখানে অপেক্ষা করছি, কিন্তু কোনো পরী এসে তো আমার সাথে দেখা করছে না। তবে কিনা
কাকু আমাকে বোকা বানালো, কিন্তু আমাকে বোকা বানাতো এতটাও সহজ নয়। আমাকে সবাই বোকা বললেও আমি অনেক চালাক। আমি পরীদেরকে খুঁজে বের করব। এসব কথা বলে পল্লবী পরীদেরকে জঙ্গলের মধ্যে খুঁজতে থাকে। আর খুঁজতে খুঁজতে পল্লবী হঠাৎ দেখতে পায় একটি গাছের মধ্যে, গাছের ডালে লম্বা লম্বা দুই গুচ্ছ চুল ঝুলছে। এত লম্বা চুল, এ নিশ্চয়ই পেতনির চুল। হে ঈশ্বর, রক্ষা করো আমায়, পরী দেখতে এসে কিনা পেতনিদের খাবার হব। এসব কথা বলে পল্লবী দ্রুত তার বাড়িতে চলে আসে। আর পরের দিন সকালে সে নরেশের বাড়িতে যায়। কাকু, তুমি কি আমাকে মারতে চেয়েছিলে নাকি? হ্যাঁ, আমি পরী দেখতে চেয়েছিলাম, পেতনি নয়। কিন্তু তুমি আমাকে পেতনিদের কাছে কেন পাঠিয়েছিলে? পল্লবীর কথা শুনে নরেশ ভীষণ ভয় পেয়ে যায় এবং বলতে থাকে, এখন কি করব? এ তো দেখছি শাক চুন্নির পেটে যায়নি। এসব তুই কি কথা বলছিস পল্লবী? আমি তোকে কেন শাক চুন্নির কাছে পাঠাবো? কি হয়েছে আমাকে একটু খুলে বল তো। তারপর পল্লবী নরেশকে সব কথা খুলে বলে। আর সব কথা শুনে নরেশ স্বস্তির নিঃশ্বাস ফেলে আর বলতে থাকে, যাক বাবা, বাঁচলাম। আমি আরো কিনে কি ভাবছিলাম। আরে পাগল মেয়ে নাকি তুই? ওইগুলো পেতনি তোকে কে বলেছে? ও তো দুটো পরী গাছের ডালে বসে চুল শুকোচ্ছিল চাঁদের আলোতে। বোকামি তো তুই করেছিস, আজ আবার যাস, দেখতে পাবি। এসব কথা শেষ করে পল্লবী পূবের জঙ্গলের দিকে রওনা দেয়। এবং সেই গাছের ডালে সেই সোনার চুল দেখতে পায়। কি মুশকিলে পড়লাম রে বাবা, কাল দেখলাম সাধারণ চুল, আর আজকে দেখছি সোনার চুল। পরীদের চুল কি দিন দিন পাল্টে যায় নাকি? এসব ভেবে ভয় পেয়ে কোনো লাভ নেই, আজ আমি পরী দেখবই দেখব। এসব কথা বলে পল্লবী সেই সোনার চুলের কাছে যায়, আর তখনই সেখানে দুটো শাকচুন্নি প্রকট হয়। আমি জানতাম তুই আমার ফাঁদে পা দিবি। কালকে সব ঘটনা আমি আড়াল থেকে দেখছিলাম। তুই কাল পরীদের সাধারণ চুল দেখে পালিয়ে গিয়েছিলি, আর তাই তো আমি আজ আমার সোনার চুলগুলো এখানে রেখে দিয়েছিলাম। আমি জানতাম তুই সোনার চুল দেখতে এখানে অবশ্যই আসবি, আর এখন আমরা দুজন তোকে চিবিয়ে চিবিয়ে খাবো। আমি কি ভুল করলাম? পরীদের লম্বা চুল ভেবে কিনা শাকচুন্নিদের ফাঁদে পড়লাম। এই বিপদ থেকে যে আমাকে উদ্ধার হতেই হবে। শাকচুন্নি, শাকচুন্নি, আমাকে তোমরা খেও না, আমি যে পরী না দেখে মরতে চাই না। পল্লবীর এমন কাকুতি মিনতিতে শাকচুন্নিদের কিচ্ছু এসে যায় না। আর তখনই সেখানে একটি পরী এসে হাজির হয়। একই পরী এসেছে, চল পালাই, নয়তো আজ প্রাণ নিয়ে আর ফিরতে পারবো না। এই যে মেয়ে, এখনই তো তোমার প্রাণটা যেত। তুমি জানো না এই জঙ্গলে শাকচুন্নিদের বসবাস? তুমি এই জঙ্গলে কেন এসেছিলে বলো তো? ভাগ্যিস আমি সময় মতো চলে এসেছিলাম, নয়তো শাকচুন্নিরা তো তোমাকে চিবিয়ে চিবিয়ে খেত। বলছি মেয়ে, কি হলো বলো কিছু। এরপর পল্লবী তার পরী দেখার বিষয়ে সবকিছু খুলে বলে পরীদেরকে। আর এসব শুনে পরীটা ভীষণ হাসতে থাকে। তোমার পরী দেখার এতই শখ, আর এই জন্যই তো সেই জ্যোতিষী তোমাকে বোকা বানিয়েছে। যাই হোক, এখন তো পরী দেখেছো, আর কোনোদিন এই জঙ্গলে এসো না যেন, নয়তো শাকচুন্নিরা তোমাকে তাদের খাবার বানাবে। তবে তোমার পরিভক্তি দেখে আমাদের খুব ভালো লেগেছে, আর তাই আমরা তোমাকে একটি উপহার দিতে চাই, যা তোমার বুদ্ধির দুয়ার খুলে দিবে। তুমি আর কোনোদিনও বোকা হবে না। একথা বলে রানী বুড়ি তার গলা থেকে মুক্তোর মালাটি খুলে পল্লবীর হাতে দেয়, আর নীলপরি হীরের মালাটি খুলে দেয়। হীরে এবং মুক্তোর মালা পরে পল্লবী খুশি মনে বাড়িতে চলে যায়। গ্রামের মোড়ল মশাইয়ের সাথে বিয়ে দিচ্ছিল, এমন সময় বাঘ এসে সেখানে হামলা করে আর অপর্ণাকে সেখান থেকে নিয়ে যাচ্ছিল। তখন মোড়ল মশাইয়ের লোকেরা এসে বাঘটিকে ধরে
ভীষণ মারে। পরে তারা সেখান থেকে পালিয়ে যায়। মোড়ল মশাই লাঠিয়ালের লাঠির আঘাতে বাঘটি ভীষণভাবে আহত হয়। এমনকি বাঘটি তখন জ্ঞান হারিয়ে ফেলে। তখন অপর্ণা বাঘটিকে জড়িয়ে ধরে কাঁদতে থাকে। ওঠো বাঘ, তুমি ওঠো, তোমার কিচ্ছু হবে না, আমি তোমাকে যেভাবেই হোক সুস্থ করে তুলবো। কিছুক্ষণ পর বাঘের জ্ঞান ফিরে আসে আর বাঘটি চোখ মেলে তাকায়। ও, ব্যথায় মনে হয় সারা গা ফেটে যাচ্ছে। আমি আর উঠে দাঁড়াতে পারবো না। পারবে, তুমি পারবে, তোমাকে যে পারতেই হবে, তুমি একটু চেষ্টা করে দেখো না। এরপর বাঘটি কোনো রকমে সেখান থেকে উঠে দাঁড়ায়। চলো বাঘ, আমরা আবার জঙ্গলে ফিরে যাই। এরপরে বাঘটি কোনো রকমে আস্তে আস্তে হাঁটতে লাগলো আর অপর্ণাও তার পিছু পিছু চলতে লাগলো। কোনো রকমে অপর্ণা তার স্বামীকে নিয়ে গুহায় ফিরে এলো। অপর্ণা তার বাঘ স্বামীর এই অবস্থা দেখে খুব মন খারাপ করে। সত্যি উপরওয়ালা এই বাঘটাকে আমাকে সাহায্য করার জন্যই পাঠিয়েছেন। এর সাথে আমার দেখা হওয়ার পর থেকে আমি যখনই বিপদে পড়ি তখনই আমাকে উদ্ধার করে। আজ আমার জন্যই এর এই অবস্থা। যে করে হোক আমার একে ভালো করতেই হবে। আমি বরং পাশের গ্রামের কবিরাজ মশাইকে ডেকে নিয়ে আসি। এরপর অপর্ণা তাড়াতাড়ি করে গেল পাশের গ্রামের কবিরাজ মশাইকে ডাকতে। তোমার কি সমস্যা? কয়েকদিন ধরে কাশি, কিছুতেই যেন কমছে না। আর রাতের বেলায় নিঃশ্বাস যেন বন্ধ হয়ে আসছে। মনে হয় জীবনটা বুঝি বেরিয়ে গেল। সত্যিই তো, তুমি দেখছি ভালোই কাশ বাঁধিয়েছ। ঠিক আছে, আমি তোমাকে ঔষধ দিচ্ছি, এগুলো ঠিক মতো খেও, তাহলে ঠিক হয়ে যাবে। তাহলে এগুলো খেলে ঠিক হয়ে যাবে বলছো? হ্যাঁ, যাবে যাবে, তুমি এবার আসো। কি হয়েছে মা তোমার? তুমি এত কাঁদছো কেন? আমার কিছু হয়নি কবিরাজ মশাই, কিন্তু আমার একটি বাঘ বন্ধু রয়েছে, সে খুবই অসুস্থ। বাঘ? বাঘ আবার মানুষের বন্ধু হতে পারে? হ্যাঁ কবিরাজ মশাই, সত্যি সে আমার অনেক ভালো বন্ধু। কিন্তু আমি তো মানুষের চিকিৎসা করি, তোমার বাঘ বন্ধুর চিকিৎসা আমি কিভাবে করব? আপনি একবার চলুন না কবিরাজ মশাই, দেখুন না, ও যে খুব আঘাত পেয়েছে আর সে খুবই অসুস্থ। এত করে যখন বলছো, তো চলো দেখে আসি। অপর্ণার কথা শুনে কবিরাজ মশাই অপর্ণার সাথে সেই গুহায় আসে। এমন করে তুমি বেশ কিছুদিন দিয়ে দাও, দেখবে বাঘ সুস্থ হয়ে উঠবে। এটা বলে কবিরাজ মশাই সেই গুহা থেকে চলে যায়। এরপর অপর্ণা কবিরাজ মশাইয়ের কথা মতো বাঘের ঠিক মতো সেবা যত্ন করতে থাকে। দেখতে দেখতে কয়েকদিনের মধ্যে বাঘ সুস্থ হয়ে গেল। অপর্ণা, তুমি আমাকে ছেড়ে চলে গিয়েছিলে কেন? আমি কখনোই ভাবতে পারিনি যে তোমাকে আবার ফিরে পাবো। আমি তো এখান থেকে চলে যেতে চাইনি, আমার ওই শয়তান কাকা লাঠিয়াল এনে আমাকে ভয় দেখিয়ে জোর করে নিয়ে গেছিল। আমি যখন অনেক ছোট। ও মা, বাবা কি আর কখনো ফিরে আসবে না আমাদের কাছে? না রে মা, তোর বাবা তো এখন উপরে চলে গিয়েছে, আর এখন সে আকাশের তারা হয়ে গিয়েছে। বাবাহারা অপর্ণা আর তার মা একটি ছোট্ট বাড়িতে থাকতো। অপর্ণার কাকা ছিল ভীষণ লোভী। তার বড় ভাই মারা যাওয়ার পরে সে তার বৌদির কাছে এসে বলে, বৌদি, দাদা তো চলে গিয়েছে, তুমি আর এই জায়গা জমি নিয়ে কি করবে? এগুলো তুমি আমাকে দিয়ে দাও, আমি এগুলোতে চাষাবাদ করব, আর এই জমিতে যা ফসল হবে তোমার ভাগেরটা আমি তোমাকে দিয়ে দেব। এরপর অপর্ণার মা তাদের সেই জায়গা জমি
তার কাকাকে দিয়ে দেয়। এরপর বেশ কয়েক বছর কেটে যায়। অপর্ণাও এখন বড় হয়ে গিয়েছে। একদিন অপর্ণার মা হঠাৎ করেই অসুস্থ হয়ে পড়ে। এরপর থেকে বাড়ির সব কাজ অপর্ণা করে। এভাবে চলতে চলতে একদিন অপর্ণার মাও অপর্ণাকে একা করে দিয়ে চলে যায়। কি আর করবি বল মা, তোর মা যখন তোকে ছেড়ে চলে গিয়েছে, তুই আমাদের ওখানে চল। এখন থেকে তুই আমাদের সাথে থাকবি, আমরাই তোর দেখাশোনা করব। এই, তুমি একটু এদিকে এসো, তোমার সাথে আমার কথা রয়েছে। তুমি ওই মেয়েটাকে আমাদের ওখানে নিয়ে গিয়ে কি করবে? হ্যাঁ, এমনিতেই তো আমরা চলতেই পারছি না, তার মধ্যে একটা বাড়তি বোঝা নিচ্ছ কেন? হ্যাঁ, এমনিতেই তো ওদের সব জমি জায়গা আমরা ভোগ করছি। আর গ্রামের মোড়ল মশাই কয়েকদিন ধরে আমাকে বলছে যে ওর সাথে যদি মোড়ল মশাইকে বিয়ে দিতে পারি, তাহলে আমাদেরকে আরো 10 বিঘা জমি লিখে দিবে আর অনেক টাকাও দিবে। সেটা তো তুমি আগে কখনোই বলনি। চলো চলো, ওকে নিয়ে চলো। কেঁদে আর কি করবি রে মা? যে চলে গেছে সে তো আর ফিরে আসবে না। তুই চল আমাদের সাথে, আমাদের বাড়িতে চল। এরপর অপর্ণা তার কাকা ও কাকির সাথে তাদের বাড়িতে যায়। কিছুদিন পরই অপর্ণার কাকা অপর্ণার কাকির সাথে কথা বলছিল, আর অপর্ণা সেই কথা পাশে দাঁড়িয়ে শুনছিল। আমি বলি কি, সামনে ভালো একটা দিন দেখে অপর্ণার সাথে মোড়ল মশাইয়ের বিয়েটা দিয়েই দিই, কি বলো? হ্যাঁ হ্যাঁ, তাড়াতাড়ি আপদটাকে বিদায় করো তো, আমার আর ভালো লাগছে না। অপর্ণা এই কথা দূর থেকে শুনতে পায়, আর সে মনে মনে খুবই কষ্ট পায়। মা বাবা চলে যাওয়ার পরে আমি ভেবেছিলাম এরাই আমার আপনজন, কিন্তু উপরওয়ালা তুমি আমাকে কেমন আপনজন দিলে, যারা নিজেদের স্বার্থের জন্য আমাকে এক বুড়োর সাথে বিয়ে দিতে চাইছে। আমি আজকে বাড়ি থেকে পালিয়ে যাব। তারপর আমি কাকার বাড়ি থেকে পালিয়ে জঙ্গলে চলে আসি। আর এখন তোমাকে সম্পূর্ণ সুস্থ দেখে সত্যি আমার খুব ভালো লাগছে। আর আমি তোমাকে আজকে একটা সত্যি কথা বলি, শোনো। আমি এতদিন ধরে তোমার সাথে রয়েছি ঠিকই, কিন্তু আমি তোমাকে মন থেকে স্বামী হিসেবে মানতে পারিনি। কিন্তু আজ থেকে আমি সত্যি তোমাকে আমার মন থেকেই স্বামী বলে মেনে নিয়েছি। আজ থেকে আমরা স্বামী স্ত্রী হয়েই এই গুহায় থাকবো। অপর্ণার কথা শেষ হতে না হতেই বাঘটি আশ্চর্যজনকভাবে একটি রাজকুমারে পরিণত হলো। এটা দেখে অপর্ণা একেবারে অবাক হয়ে গেল। এটা আমি কি দেখছি? একটি বাঘ কি করে এভাবে মানুষ হতে পারে? আমি তো নিজের চোখেই বিশ্বাস করতে পারছি না। হ্যাঁ কুমারী রানী, আমি কোনো বাঘ নই, আমি পঞ্চগড় রাজ্যের রাজকুমার। আর তুমি হলে পঞ্চগড় রাজ্যের কুমারী রানী। এক সাধু বাবার অভিশাপে আমি বাঘে পরিণত হয়েছিলাম, আর তিনি বলেছিলেন যদি কোনো মেয়ে আমার এই বাঘ রূপ দেখে সত্যিকারের ভালোবেসে বিয়ে করে, তখনই একমাত্র আমি বাঘের রূপ থেকে মুক্তি পাবো। আজ তুমি সেই সত্যিকারের ভালোবাসা আমাকে দিয়েছো, তাই তো আমি বাঘের জীবন থেকে মুক্ত হলাম। আজই আমি তোমাকে নিয়ে আমার রাজ্যে ফিরে যাব। এরপর রাজকুমার তার রানীকে নিয়ে রাজ্যে ফিরে যায়। একটি রাজ্য ছিল, সেই রাজ্যের একমাত্র রাজকুমার ছিলেন আদিত্য কুমার। আদিত্য কুমার শিকার করতে খুব পছন্দ করত। এই জন্য আদিত্য কুমার প্রায় সময়ই রাজ্যের সকল কাজ ফেলে শিকারে যেত। এমনই একদিন আদিত্য কুমার শিকারে বেরোলো। সেই জঙ্গলের ভেতর বেশ কিছুক্ষণ সময় চলে গেল, তবুও কোনো শিকার পেল না। কি ব্যাপার, আজকে একটাও শিকার দেখতে পাচ্ছি না? জঙ্গলের সব পশু পাখি গেল কোথায়? সে আস্তে আস্তে করে তার ঘোড়ার পিঠে উঠে যেতে লাগলো, আর সে দেখলো একটি গাছের নিচে খুব সুন্দর একটি হরিণ ঘাস খাচ্ছে। আরে বাহ, হরিণটা তো খুব সুন্দর। এর আগে কখনো এরকম সুন্দর হরিণ তো দেখিনি। যেভাবেই হোক এই হরিণটাকে আমার শিকার করতেই হবে।
এরপর সে শিকার করার জন্য হরিণটার দিকে লক্ষ্য করে তীর ছুঁড়ে মারল। আর যখন গিয়ে তীরটি হরিণের গায়ে লাগলো, তখনই ঘটল এক আশ্চর্য ঘটনা। হরিণটা তখন এক সাধু বাবা হয়ে গেল। হে ভগবান, আমি এটা কি করে ফেললাম? এ তো সাধারণ কোনো হরিণ নয়, এ তো হরিণ বেশে এক সাধু বাবা। আজ যদি আমার হাতে এই সাধু বাবার মৃত্যু হয়, তাহলে আমি এই পাপের বোঝা কোথায় রাখবো? তখনই আদিত্য তার তীর ধনুক ফেলে দৌড়ে সাধু বাবার কাছে গেল। দুষ্ট মানব, হরিণ দেখলেই মনে শিকার করার ইচ্ছা জাগে না কেন? আমাকে দেখে অন্যরকম মনে হয়নি? হে ভগবান, আমি একদমই বুঝতে পারিনি যে আপনি হরিণ বেশে এভাবে ঘুরে বেড়াচ্ছেন। আপনাকে হত্যা করার আমার কোনো ইচ্ছাই নেই। আমি যদি জানতাম যে হরিণ বেশে আপনি, তাহলে কখনোই আমি এই পাপ করতাম না। আপনি আমাকে ক্ষমা করে দিন। দুষ্ট মানব, তুই আমাকে নরপশুর মতো যেরকম করে আঘাত করেছিস, তুই ঠিক তেমনই একটা নরপশু হয়ে থাক। এমনটা বলার সাথে সাথে রাজকুমার আদিত্য এক বাঘের রূপে পরিণত হলো। হালুম, হে প্রভু, আমি নিজের অজান্তে অনেক বড় ভুল করে ফেলেছি, সেটা আমি এখন বুঝতে পারছি। আপনি আমাকে ক্ষমা করে দিন হালুম। আমাকে এত বড় শাস্তি দিবেন না। আমি চন্দননগর রাজ্যের একমাত্র রাজকুমার। ভবিষ্যতে আমার রাজ্যের প্রজাদের আমাকেই দেখতে হবে, তা না হলে যে আমাদের রাজ্য রাজাহীন হয়ে যাবে। দয়া করে আপনি আপনার অভিশাপ ফিরিয়ে নিন। আমি তোর রাজ্য আর প্রজাদের উপর ভালোবাসা দেখে আমি মুগ্ধ হয়ে গেছি, কিন্তু আমি যে অভিশাপ একবার দিয়েছি তা তো আর ফিরিয়ে নিতে পারবো না হালুম। কিন্তু সাধু বাবা, কোনো না কোনো উপায় তো একটা রয়েছে। আপনি আমাকে একটা উপায় বলে দিন না বাবা হালুম। একটা উপায় রয়েছে। তোমার এই রূপ দেখে যদি কোনো মেয়ে তোমাকে পছন্দ করে বিয়ে করে সংসার করার চিন্তা করে, তাহলেই শুধু তখন তুমি এই রূপ থেকে মুক্তি পাবে। বৎস। সাধু বাবা এই কথা বলে কোথায় যেন বাতাসে হারিয়ে গেল। এরপর রাজকুমার বাঘ হয়ে জঙ্গলের ভেতরে চলে গেল। এভাবে রাজকুমার যখন বাঘ রূপে জঙ্গলে ঘুরে বেড়াচ্ছিল, সে এক মেয়ের কান্নার আওয়াজ শুনতে পেল। কি ব্যাপার? আমার তো মনে হচ্ছে জঙ্গলের মধ্যে কোনো এক মেয়ে বসে কান্না করছে। হালুম, যাই তো, গিয়ে দেখি কারো কোনো বিপদ হলো কিনা। এরপর রাজকুমার খুঁজতে খুঁজতে দেখলো একটি গাছের নিচে একজন মেয়ে বসে আছে। আদিত্য কুমার তো মেয়েটিকে দেখে খুব খুশি হয়, আর সে মেয়েটির গাছের দিকে যেতে থাকে। আর একটি বাঘকে নিজের কাছে আসতে দেখে মেয়েটি জোরে চিৎকার করতে থাকে। কে আছো? আমাকে বাঁচাও, না হলে বাঘটা যে আমাকে খেয়ে ফেলবে। বাঁচাও আমাকে, বাঁচাও। তুমি ভয় পেও না মেয়ে, আমি তোমার কোনো ক্ষতিই করব না। তুমি এখন চুপ করো, না হলে অন্য কোনো হিংস্র পশু এখানে চলে আসবে। এ কি? এ বাঘ তো দেখি আবার মানুষের মতো করে কথাও বলছে। যাই হোক, এটা তো একটা বাঘ। এই বাঘ, যা এখান থেকে চলে যা, তা না হলে কিন্তু আমি আবার চিৎকার করব। তারপর আদিত্য আর কোনো পথ না পেয়ে সেখান থেকে চলে যায়, আর কিছু দূর যেয়ে একটি ঝোপের আড়ালে থেকে মেয়েটির দিকে নজর রাখতে থাকে। এমন সময় সেই পথ দিয়ে দুজন ডাকাত তাদের লুট করা টাকা পয়সা ও স্বর্ণ নিয়ে সেদিক দিয়ে যাচ্ছিল। আরে রঘু, আজ তো মালকড়ি খুব ভালোই পাওয়া গেছে না? কি বলিস? তা যা বলিস, অন্য দিনের তুলনায় আজ একটু বেশি হয়েছে। আরে দাঁড়া দাঁড়া, মনে হচ্ছে কেউ একজন ওখানে বসে আছে। কেউ একজন নয়, অনেক সুন্দরী রূপসী বসে আছে। মেয়েটি হঠাৎ করে তার সামনে দুই ডাকাতকে দেখে খুব ভয় পেয়ে যায়। দেখো ডাকাত দাদা, আমার কাছে তেমন কিছুই নেই যে আমি তোমাদেরকে দিয়ে দেব। তোমরা আমাকে ছেড়ে দাও, ভগবান তোমাদের ভালো করবে। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, সুন্দরী,
আমরা তো তোমার কাছে কিছুই চাই না, আমরা তো তোমাকেই চাই। তুমি আমাদের সাথে চলো। না না ডাকাত দাদা, তোমরা আমাকে ছেড়ে দাও, ভগবানের দোহাই লাগে, তোমরা আমাকে ছেড়ে দাও। তখনই দুই ডাকাত জোর করে মেয়েটিকে ধরে নিয়ে যাওয়ার চেষ্টা করলো। তখন মেয়েটি চিৎকার করতে লাগলো, কে আছো, বাঁচাও বাঁচাও আমাকে। তখন বাঘটি মেয়েটির চিৎকার শুনে তাড়াতাড়ি করে সেখানে ছুটে আসে আর দুই ডাকাতের ওপর ঝাঁপিয়ে পড়ে। তখন কালু আর রঘু কোনো রকমে নিজেদের প্রাণ বাঁচিয়ে মেয়েটাকে ছেড়ে দিয়ে সেখান থেকে পালিয়ে যায়। আমি তো তোমাকে আগেই বলেছিলাম যে জঙ্গলের চারদিকে শুধু বিপদ আর বিপদ, কিন্তু তুমি তো আমার কোনো কথাই শুনলে না। তুমি যদি বাড়ি ফিরে যেতে চাও তবে চলো আমার সাথে, আমি তোমাকে এগিয়ে দিয়ে আসি। আর যদি জঙ্গলেই থাকতে চাও তাহলে তুমি আমার গুহায় চলো, সেখানে তুমি একদম সুরক্ষিত থাকবে আর আমিও তোমাকে রক্ষা করব। মেয়েটি বাঘের কথা শুনে চুপচাপ কিছুক্ষণ দাঁড়িয়ে ভাবে, তারপর সে বাঘটির সাথে তার গুহায় যায়। হে ভগবান, এই হিংস্র বাঘের সাথে না জানি আর কতদিন আমাকে এখানে থাকতে হবে। আর যদি আমি বাড়িতে ফিরে যাই, না জানি আমার কি হাল হবে। যাই হোক, এখন তো এই বাঘের সাথে থাকি। তারপর মেয়েটি যখন এসব কথা ভাবছিল, তখন বাঘটি বাইরে থেকে অনেক সুন্দর সুন্দর সুস্বাদু ফলমূল নিয়ে এলো। এই নাও, তুমি এই ফল খাও, আমি তোমার জন্য এই ফলগুলো এনেছি। তোমার যদি আর কিছু লাগে তাহলে আমাকে বলে দিও। বেশ কয়েকদিন পর, সত্যি একটা বাঘ যে মানুষের এত খেয়াল রাখতে পারে তা আমি কখনো ভাবিনি। তুমি তো খুব ভালো একটা বাঘ। তুমি তো এতদিন ধরে আমার সাথে আছো, আমি তোমার নামটাই জানি না। কি নাম তোমার? আমার নাম অপর্ণা। অপর্ণা? তুমি তো অনেক সুন্দরী, আমি তো তোমাকে অনেক পছন্দ করি আর তুমিও তো আমাকে অনেক পছন্দ করো। তাহলে বরং আমরা দুজনে বিয়ে করে নেই, কি বলো? ওরে বাবা, এই বাঘ কি বলছে? ও নাকি আমাকে বিয়ে করবে। আমি যদি না বলে দেই তাহলে ও যদি আমাকে খেয়ে ফেলে। দরকার নেই বাবা, যতদিন আছি আমি না হয় ওর বউ হয়ে থাকি, আমি না হয় রাজি হয়ে যাই। ভয়ে পড়ে মেয়েটি বাঘের সাথে বিয়ে করতে রাজি হলো। এমনকি তাদের বিয়েও হয়ে গেল আর তারা দুজন স্বামী স্ত্রী হয়ে থাকতে লাগলো। সাধু বাবা তো বলেছিল আমি যদি কোনো মেয়েকে বিয়ে করতে পারি তাহলে তো আমি মানুষ হয়ে যাব। কই, তা তো হলাম না। এখন আমার কি হবে? এরপর পরের পার্টটি দেখতে চাইলে পাশে থাকা বেল আইকনটি চেপে সাবস্ক্রাইব করে দিও। আমাদের ভিডিওটি ভালো লেগে থাকলে অবশ্যই একটা লাইক আর একটা শেয়ার করে দিও।